একটুখানি যদি কিছু ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দেবেন আশা করি। আর আমার বক্তব্যের কোনো অংশে কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তিকে আঘাত করার কিছু উদ্দেশ্য নিয়ে আমি কিছু বলবো না। শুধু আমার বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য যেটুকু বলা দরকার আমি সেটা বলছি। প্রথম কথা, আজকে স্বাধীনতার প্রায় ৮০ বছর বাদে কেন হঠাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি নিয়ে এত সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধুমধাম করে প্রোগ্রাম করা হচ্ছে? এটা প্রথম কথা। কেন? ঘটনা হচ্ছে যে সমকালীন যে কোনো শাসকের সময় সমকালীন যারা শাসন ব্যবস্থার বিবরণ লেখেন সবসময় তারা শাসককুলকে তুষ্ট করার লক্ষ্যেই লেখেন। ফলে সেইটা পরবর্তীকালে সবসময় সত্য ইতিহাসকে তুলে ধরে না। সবসময় থিসিস, অ্যান্টিথিসিস এবং থিসিস এই তত্ত্বের মাধ্যমে ঐতিহাসিকরা তাদের বিভিন্ন ঐতিহাসিক উপাদানের ভিত্তিতে বহু ঘটনার পুনঃস্থাপন করেন এবং সত্য উদ্ঘাটন করে নতুন ইতিহাসের ধারা তৈরি করেন। যেমন আমি অঙ্কের ক্ষেত্রেই বলি, আমি যেহেতু অঙ্কের, একটা সময় অবধি, আজ থেকে 40 বছর আগে অবধি সারা পৃথিবী বিশ্বাস করত যে এই যে আমাদের ডেসিমাল সিস্টেম, দশমিক পদ্ধতি, এটা আরবিয়ানদের সৃষ্টি। কিন্তু বিভিন্ন তথ্য এবং বিতর্কের মাধ্যমে আজকে বিশেষ করে আমাদের ভারতীয় গণিতজ্ঞরা প্রতিষ্ঠা করতে পেরেছে যে এইটা শুধু আরবিয়ান কন্ট্রিবিউশন নয়, এটা ইন্ডিয়ান আরবিয়ান কন্ট্রিবিউশন। এখন এটাকে বলা হয় ইন্দো আরবিক নাম্বার সিস্টেম। ফলে এই জন্যেই দেরি হলেও, ৮০ বছর বাদে হলেও এই চর্চার দরকার আছে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন স্টলওয়ার্ড দেশপ্রেমিক যেভাবে উপেক্ষিত হয়েছেন এবং উপেক্ষিত দীর্ঘদিন হওয়ার ফলে যেভাবে বিস্মৃতি অতলে চলে যাচ্ছেন, আজকে সময় এসছে, সুযোগ এসছে যেখানে আমরা আলোচনার মাধ্যমে আবার সঠিক ইতিহাসকে পুনঃস্থাপন করতে পারবো বলে বিশ্বাস রেখেই আজকে এই সব আলোচনা চারিদিকে সূত্রপাত করা হয়েছে। আমি শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে কালকে ছাত্ররাও অনেক কিছু বলেছেন এবং বেশ কয়েকজন ছাত্র প্রশংসনীয় কথাবার্তা বলেছেন। ফলে এইটার রিপিটেশনটা আমার কোনো বলার জায়গা নেই। আমি যতটুকু বলবো সেইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যে অংশগুলো ফিলার হিসেবে কাজ করবে, যেটা এখনো বলা হয়নি, যে অংশগুলো, সেইগুলোকেই বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে আমাদের গর্ব করার জায়গা যে শ্যামাপ্রসাদ মুখার্জির ফ্যামিলি আমাদের হুগলি জেলার বলাগড়ের, অরিজিন হচ্ছে হুগলির বলাগড়, এবং হুগলির বলাগড়ে খুব সম্ভবত একটা ৮০ ফুট স্ট্যাচু স্থাপিত হবে শ্যামাপ্রসাদ মুখার্জির। শিক্ষাগত ফলে তার বংশ পরিচয় বা এই ডিটেলস আমি যাচ্ছি না। এরপরে যেটা আসছে শিক্ষাগত দিক, সর্বকালীন সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করার ছাত্র ছিলেন। কখনো তিনি সেকেন্ড হননি। এমনি ইংলিশে ফার্স্ট হয়েছিলেন, ইংলিশ এমএতে। পরবর্তী পর্যায়ে আইনে ফার্স্ট হয়েছেন, ব্যারিস্টারি পড়ে এসছেন, এবং পরবর্তী পর্যায়ে বারবারই শুনেছি কনিষ্ঠতম ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি। সেটা বড় কথা নয়, কনিষ্ঠতম হয়েছেন সেটা যেমন একটা মাইলস্টোন, কিন্তু কনিষ্ঠতম ভিসি হিসেবে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের চোখ রাঙানিকে সরিয়ে রেখে সাহস দেখিয়ে যে মাইলস্টোন অ্যাক্টিভিটিস ইউনিভার্সিটির ক্ষেত্রে পড়ে গেছেন, তার মধ্যে আমি কয়েকটি উল্লেখ করছি। প্রথম কথা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির আগে
কলকাতা ইউনিভার্সিটির রীতি ছিল যে দীক্ষান্ত ভাষণ দেবেন কোনো ব্রিটিশ, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম যিনি সাহস দেখিয়ে ব্যবস্থা করেছিলেন ওই অনুষ্ঠানে কোনো দীক্ষান্ত ভাষণ দেবেন কোনো বাঙালি সর্বজনীন স্বীকৃত, এবং তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দীক্ষান্ত ভাষণে দেওয়ার নিয়ম ছিল ইংলিশ ভাষায়, কিন্তু তিনি প্রথম ব্যবহার করেছিলেন বাংলা ভাষায় দীক্ষান্ত ভাষণ দেওয়া হবে। রবীন্দ্রনাথ 36 সালে চেষ্টা করেছিলেন, 36 সালে রাজি হননি ওনার নির্দিষ্ট শিডিউলের জন্য। পরবর্তীকালে 37 সালে উনি এই প্রোগ্রামে এসেছিলেন এবং দীক্ষান্ত ভাষণ দিয়েছিলেন। প্রোগ্রামটা হয়েছিল বাইলিঙ্গুয়াল, এবং কারণ ওখানে সভায় প্রচুর ইংরেজ থাকবে, ইংলিশ পার্সন, এবং অ্যাংলো ইন্ডিয়ান থাকবে, তাদের জন্য তার ইংলিশ ট্রান্সলেটেড ভাষণও পাঠ করা হয়েছিল। তার পরবর্তী মাইলস্টোন অ্যাক্টিভিটির মধ্যে তৎকালীন সময়ে যে আমাদের সেকেন্ডারি লেভেলের এডুকেশনটাও ইউনিভার্সিটির আন্ডারে ছিল, এবং তৎকালীন সময়ে ইতিহাস, বিজ্ঞান এবং ভূগোল থেকে শুরু করে সব সাবজেক্টকেই ইংরেজিতে পড়তে হতো, পরীক্ষা দিতে হতো ইংরেজিতে। তিনি প্রথম ব্যবস্থা করেছিলেন বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার এবং বাংলা ভাষায় পুস্তক প্রচলনের। এটা মাইলস্টোন অ্যাক্টিভিটির একটা। বাংলাকে সম্মাননার ব্যবস্থা তিনি করেছিলেন, কিন্তু সমস্যা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে পরিভাষা এবং শব্দকোষ। তিনি রবীন্দ্রনাথের সাহায্য নিয়ে এবং বিশ্বভারতীর সাহায্য নিয়ে শব্দকোষ গঠনের ব্যবস্থা করেছিলেন, এবং বিভিন্ন বিষয়ের সিলেবাস রচনা এবং তার পুস্তক রচনার ব্যবস্থাও করেছিলেন। এই নিয়ে আবার অবশ্য সেই সময় আমার কাছে বেশ কিছু চিঠি আছে। অনেক সংস্থা এই শ্যামাপ্রসাদ মুখার্জির রবীন্দ্রনাথ প্রীতি নিয়ে প্রচন্ড সমালোচনা করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির ওতপ্রোত সম্পর্ক স্থাপনা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। পরবর্তী পর্যায়ে যেটা মেন তার মধ্যে একটা হচ্ছে যে ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে বলে কোনো কিছু ছিল না। তিনি প্রথম প্রচলন করেছিলেন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে পালন করা হবে, এবং কলকাতার যত বড় বড় কলেজ ছিল সমস্ত কলেজের ছাত্রছাত্রী নিয়ে সকালবেলা প্রভাত ফেরি করার ব্যবস্থা করেছিলেন। ফলে এইগুলো ছিল মাইলস্টোন অ্যাক্টিভিটি। এবং সবচেয়ে দুঃখজনক হলেও সত্যি, যেটা স্ট্যাম্প করে দেওয়া হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্যে তৎকালীন শাসক এবং তাদের আদার্স যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন কমিউনাল, কিন্তু ঘটনাটি উল্টো, একদম প্রকৃতপক্ষে একদম উল্টো। তিনি ভিসি থাকাকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এইটা পড়ার প্রচলন তিনি করেছিলেন। ফলে এইগুলো মাইলস্টোন অ্যাক্টিভিটি, এরকম অনেক কিছু শুধু একাডেমিক ফিল্ডে অ্যাজ ভিসি করেছিলেন, তা অনেক কিছু বলা যায়। আমি আপাতত এইটার থেকে একটুখানি সরছি, এটা একটা দিক, কারণ অন্যরা অনেক কিছু বলবে, কতক্ষণ সময় দেবে জানি না। এরপরে যে বিষয়টা, আমি কাছে চিঠিগুলো আছে, আমি শেষ দিকে দেখাবো। কিছু চিঠি আমি জোগাড় করেছি, একটা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর নজরুলের সঙ্গে চিঠি, এরকম কিছু চিঠি আমার কাছে আছে, আমি সেগুলো দেখাবো শেষে। প্রথম হচ্ছে বাংলা ভাগ। আমি তো প্রচুর জায়গা দেখি বাংলা ভাগে, আজকে খুব চারপাশে শোনা যাচ্ছে এটা বিরাট, উনি বাংলায় না থাকলে আমরা বাংলায় থাকতাম না, উনি বাংলা সৃষ্টির জনক, হ্যানা তানা এটসেট্রা। এই কমপ্লিমেন্টগুলো কিছু আগেও দিয়ে ছিল না। আলটিমেট বেশিরভাগ ক্ষেত্রে তার এগেনস্টে এই স্ট্যাম্পই গেছে, তিনি বাংলা সৃষ্টির ফলনায়ক, বাংলা ভাগ তিনি জোর করে করেছিলেন, এই কথাগুলো গেছে। কিন্তু সৃষ্টির যদি ইতিহাস সঠিকভাবে চর্চা করা যায়, তাহলে দেখা যাবে তিনি অ্যাকচুয়ালি কখনোই চাননি বাংলা ভাগ হোক।
ঘটনাগুলো অনেক পুঙ্খানুপুঙ্খ আলোচনার দরকার আছে। অ্যাকচুয়ালি 37 থেকে 47 এই 10 বছর ভারতবর্ষের রাজনীতির ইতিহাসটা প্রচণ্ড টালমাটাল চলেছে, এবং সেইখানে স্তরওয়ার্ড যত রাজনীতি মানে স্বাধীনতা সংগ্রামী, একদিকে নেতাজি, একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি, অন্যদিকে জওহরলাল নেহরু, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, এইরকম স্টলওয়ার্ড সব ব্যক্তিত্ব একই সঙ্গে একই আকাশে আছে, এবং এরা যেহেতু প্রত্যেকেই দিকপাল, ফলে এদের প্রত্যেকের মতান্তর হওয়াটাও খুব স্বাভাবিক। কোনো একটা বিষয় নিয়ে ভিন্ন মত থাকতেই পারে, তার মানে এই নয় তারা স্বাধীনতার বিরোধিতা করছেন। তারা চাইছেন একই জিনিস কিন্তু ভিন্ন পথে। কিন্তু সেইটাকে পরবর্তীকালে অনেক ক্ষেত্রে ভিন্ন বলে দাগিয়ে দেওয়া সেটা ঠিক না। ভিন্ন মত মানেই সে ক্ষতিকারী, এটা খুব খারাপ, এবং সেটাই ঘটেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ব্রিটিশ এই 37-এর সময়, 37-এর পর যেটা করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট, তারা প্রশাসন চালানোর জন্য ডিভাইড অ্যান্ড রুল, এইটার মাধ্যমে শাসন ব্যবস্থা চালানো সোজা হবে, এইটাকে মাথায় রেখে প্রথম হিন্দু মুসলিমদের মধ্যে একটা ডিভিশন নিয়ে এলো। চালু করেছিল কিভাবে? তখন বলল এই যে প্রাদেশিক শাসন ব্যবস্থা দেওয়া হচ্ছে, এই প্রাদেশিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব থাকবে যে সম্প্রদায়ের যেমন পার্সেন্টেজ জনগণ আছে তাদের পার্সেন্টেজে প্রতিনিধিত্ব থাকবে। ফলে এইখানেই প্রথম কমনওয়েলথ লিস্টটা বলে দিল। হিন্দুদের যত পার্সেন্ট সেইভাবে প্রতিনিধি পাবেন, অ্যাংলো ইন্ডিয়ানরা তাই পাবেন, মুসলিমরা সেইভাবে পাবেন। ফলে প্রথমে একটা এদের মধ্যে যারা ভাই ভাই করে এতদিন থাকতো, খুব কায়দা করে এদের মধ্যে একটা লড়াইয়ের বীজ বুনে দেওয়া হলো। আলটিমেটলি এটাই ছিল বাংলার প্রথম কমিউনাল অ্যাক্টিভিটির সৃষ্টি করার প্রথম দায় হচ্ছে ব্রিটিশদের। এই ব্যবস্থার মাধ্যমে যে প্রাদেশিক শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল, সেখানেও একটা কথা সবাই শুনবেন যে উনি সাম্প্রদায়িক ছিলেন এবং মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেছিলেন। ঘটনাটা একদম ঠিক না। ঘটনাটি ঠিক ঘটেছিল উল্টো। যে প্রাদেশিক শাসন ব্যবস্থা চলছিল, সেইটা চলাকালীন 1941 যখন বিভিন্ন কারণে, সে এক হচ্ছে ব্রিটিশ শাসকদের এগেনস্টে কংগ্রেসের স্ট্যান্ড, যে আমরা এদের কোনো প্রাদেশিক শাসন ব্যবস্থায় আমরা থাকছি না, আমরা আমাদের সাপোর্ট উইথড্র করছি। সঙ্গে সঙ্গে কমিউনিস্টরাও সাপোর্টটা উইথড্র করেছিল। ঘটনা হচ্ছে মুসলিম লীগও সাপোর্টটা উইথড্র করেছিল। ফলে বাংলার প্রাদেশিক শাসন ব্যবস্থা যেটা চলছিল, সেই সরকার পড়ে যাওয়ার জায়গায় চলে এসেছিল। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যেটা ভিউ ছিল যে সরকারটা যদি পড়ে যায়, কারণ ফজিলুল হক ছিলেন লিবারাল মাইন্ডেড লোক, তার সঙ্গে অ্যামিকেবল সেটেল করা যায়, ফলে তাকে নিয়ে চলা যায়। কিন্তু যদি সরকারটা পড়ে যায়, তাহলে সরকারটা পুরোপুরি চলে যাবে একদম কমিউনাল মুসলিম লীগের নেতা সারাবুদ্দিনদের হাতে। সেই জন্যই উনি এটা আটকাতে চেয়েছিলেন। আটকানোর জন্য তিনি সাপোর্ট দিয়েছিলেন। কাকে সাপোর্ট দিয়েছেন? ফজলুল হককে। ফজলুল হক কিসের ছিল? কৃষক প্রজা পার্টির। তিনি কিন্তু মুসলিম লীগের ছিলেন না। ফলে ঠিক উল্টো ঘটনা, মুসলিম লীগ সমর্থন তখন তুলে নিয়েছে। এই কমিউনিস্টরা সবসময় ছিল মুসলিম লীগের সঙ্গে। ভালো করে ইতিহাসটা দেখবেন, মুসলিম লীগের যতগুলো স্টেট সব কটাতে ট্যাসিটলি সাপোর্ট করেছিল কমিউনিস্টরা। তো এইখানে যদি ঐক্য বজায় রাখার জন্য ফজলুল হককে হিন্দু মুসলিম ঐক্য বজায় রেখে শাসন ব্যবস্থা চালানোর জন্য ফজলুল হককে সাপোর্ট করছেন, যখন কিন্তু মুসলিম লীগ সাপোর্ট তুলে নিচ্ছে, তাহলে সেটা কি করে কমিউনাল হয়? সেটা উল্টো তো, যে আমি সবাইকে নিয়ে চলতে চাই ঐক্যের মাধ্যমে। ঘটনাটাকে পরবর্তীকালে প্লেস করা হয়েছে পুরোপুরি উল্টো ভাবে। সাল 1940-এর 23 মার্চ লাহোরে মুসলিম লীগের প্রথম অধিবেশন, সেখানেই প্রথম পাকিস্তানের কথা উঠেছিল।
এর আগে অবধি আমি যতটুকু তথ্য জানি বা বিভিন্ন দেখেছি, তার আগে অবধি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন হিন্দু পরিষদের, হিন্দু মহাসভার সদস্য, কিন্তু হিন্দু মহাসভার অ্যাক্টিভিটি কখনো ছিল না হিন্দুত্ব নিয়ে লড়াই করা। যেমন আমাদের এখানে ভারত সেবাশ্রম সংঘ আছে, এই রকম অ্যাক্টিভিটি আমাদের একটা সংঘ আছে, কিন্তু আমরা এইটা নিয়ে প্রচার করব, ক্ষমতা নেব, এইটা বক্তব্য ছিল না। তিনি তার সদস্য ছিলেন ঠিকই, এবং তার প্রতিনিধিত্ব হয়ে প্রাদেশিক শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু বক্তব্য কিন্তু কখনো ছিল না আমাদের জন্য হিন্দুত্ব নিয়ে লড়াই করা, এটা ছিল না। কিন্তু যখন 1940-এ 23 মার্চ লাহোর কনফারেন্স হলো, যেখানে জিন্নারা প্রথম মুসলিমদের জন্য সেপারেট ল্যান্ড দাবি করে বসে রইল, তখনও কিন্তু গান্ধীজি এবং জওহরলাল নেহরু এনারা ভাবছেন ওটা দাবি করেছে, এটা আলটিমেটলি ভাগও হবে না, আর ওদের কিছু হবে না, অন্য বড় কিছু পাওয়ার জন্য হয়তো কিছু বলছে, আলটিমেটলি থাকবে না। এর জন্য দুটো বইয়ের উল্লেখ করছি। একটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের ইন্ডিয়া ডিভাইডেড। এইখানে লেখা আছে গান্ধীজি বিশ্বাস করেছিলেন মুসলিম লীগ যাই বলুক দেশ ভাগ হবে না, এবং আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইতে তিনি লিখছেন যে জওহরলাল নেহরু বিশ্বাস করতেন যে পাকিস্তানের দাবিটা অ্যাকচুয়ালি মুসলিম লীগের বার্গেনিং এর জন্য, দেশ ভাগের জন্য নয়। ফলে এনারা এই দাবির পর পুরো বিষয়টাকে লঘু করে দেখেছিলেন, যে আলটিমেট কিছু হবে না, এইরকমই থাকবে, ওরা থাক, ঠিক সময় বুঝিয়ে দেবো, ক্যাজুয়াল। কিন্তু এই সময়ই প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম বলেছিলেন যে এই পাকিস্তানের দাবি ভারতবর্ষের সবচেয়ে বড় বিপদ, ঐক্যের পথে এবং স্বাধীনতার পথে। এই বিষয়টা নিয়ে যেহেতু জওহরলাল নেহরু এবং গান্ধীজি ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখিয়েছিলেন, এবং জিন্না ভাবছিলেন এভাবে তো হবে না, কোনো আমাদের দাবির কোনো মূল্যই দিচ্ছে না, কোনো প্রাধান্যই দিচ্ছে না, তাহলে আমাদের একটা কিছু করতে হবে। বললেন কি, ডাইরেক্ট ফাইটের ডাক দিলেন, ডাইরেক্ট অ্যাকশন ডে 1946 16 আগস্ট থেকে 18 আগস্ট কলকাতায় গ্রেট ক্যালকাটা গিয়ে এক রাত্রিরে 10,000 হিন্দুকে কেটে ফেলে দেওয়া হয়েছিল, এক রাত্রিরে। এবং পাশাপাশি নোয়াখালী, এই দুটো ঘটনার পর গান্ধীজিও ভাবতে শুরু করেছিল। বল্লভভাই প্যাটেল এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এইখানে বলেছিলেন যে ঘটনাকে আর স্মরণ করে দেখার জায়গা নেই, কারণ এটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এরকম হিন্দু নিধন হচ্ছে, এটা সাম্প্রদায়িক ঐক্যের পথে বাধা হচ্ছে, আপনারা এটা নিয়ে একটা কিছু ভাবুন। প্রথম সেখানেই, তবেই এই 46-এ গ্রেট কিলিং এর পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভেবেছিলেন যে না, এইবার এদের সেপারেট ল্যান্ড দিয়ে যদি না করি তাহলে ভারতে এক থাকবে না, সারা ভারতে দাঙ্গা হবে। বৃহত্তর স্বার্থে মানতে বাধ্য হয়েছিলেন। কখনো তিনি চিরকাল, তার আগে অবধি আমি কয়েকটা বইয়ে রেফারেন্স দেব, যেখানে তার আগে অবধি তিনি সবসময় ছিলেন ঐক্যের পথে, হিন্দু মুসলমান একসঙ্গে থাকার পথে। যখন এই পরিস্থিতি হলো তখন বৃহত্তর স্বার্থে তখন বললেন না, এই বিষয় নিয়ে আমাদের একটা ব্যবস্থা করতে হবে। এবং সেখানে অনেকগুলো বিষয় আছে। বাংলা ভাগের যখন সিদ্ধান্ত হচ্ছে, যে যখন গান্ধী এবং জওহরলাল নেহরু রাজি হয়ে যাচ্ছে যে বাংলা ভাগ হবেই, সেইখানে অ্যাকচুয়ালি দুটো তিনটে তথ্য এসেছিল। নাম্বার ওয়ান, যে পুরো গোটা বঙ্গ এক থাকবে, পাকিস্তানে যোগ হয়ে যাবে, বৃহত্তর বঙ্গ একটা স্বাধীন রাজ্য হবে, আর 3 নম্বর বঙ্গ ভাগ হবে। তিনটে তথ্য এসেছিল। ঘটনাটা হচ্ছে প্রাদেশিক শাসনে রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জি একজন মাত্র। তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি হঠাৎ পশ্চিমবঙ্গ সৃষ্টির এত তাকে এত ক্রেডিট কেন দেওয়া হবে? এটা এখনো চারপাশে শুনবেন।
কিন্তু ঘটনাটা ভালো করে যদি বুঝতে হয় তাহলে অন্তর্নিহিত কিছু ঘটনাকে আরো জানতে হবে। যখন ভাগের সিদ্ধান্ত হয়ে গেল এবং 3টে ফর্মুলা এলো, সেই ক্ষেত্রে একটা যে বৃহত্তর বাংলা গঠন হবে, সেখানে শুধু বাংলা না, তার সঙ্গে বিহারের খানিকটা অংশ, খানিকটা আসাম, খানিকটা এইটা নিয়ে একটু আর বড় লার্জার স্কেলে স্বাধীন বাংলাদেশ, বাংলা হবে স্বাধীন। এটাই কংগ্রেস রাজি হয়ে গেছিল। এবং এটা যখন একদম ফাইনাল হওয়ার পথে, প্রথম বাদ সেধেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন যে আজকে উনি বৃহত্তর বাংলা স্বাধীন করছেন, স্বাধীন হয়ে যাবার পর 6 মাস বাদে ওরা যে পাকিস্তানে মিলবে না তার কোথায় গ্যারেন্টি লিখে দিতে পারবে? এই জায়গায় প্রথম প্রশ্ন তুললেন। এবং তিনি বললেন যে তখন বৃহত্তর বাংলার হিন্দু মুসলিম রেশিও হচ্ছে, হিন্দু হচ্ছে 45, মুসলিম প্রায় 54, অন্যান্য হয়তো 1-2%। তাহলে পরবর্তী পর্যায়ে এই অংশটা যদি বেরিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে তারা বিপদ হলো, তাহলে এই 45% হিন্দুর জায়গা কোথায় থাকবে? তাদের জন্য তো কোনো জায়গাই রইল না। তাদের তো অন্য কোনো প্রভিন্সে যেতে হবে, বা অন্য তাদের নিজস্ব জায়গা আমি ছেড়ে দেবো কেন? তাহলে আমরা দায়িত্ব কেন নেবো? তাদের নিজস্ব জায়গা থাকবে না। এইটা তিনি প্রথম তুলেছিলেন। মজার বিষয় হচ্ছে এর পরবর্তীকালে ইলেকশন হয়েছিল, ইলেকশনে 3টে ফেজ হয়েছিল। হিন্দু প্রথম পুরো বাংলার যারা প্রাদেশিক শাসক ছিল সেখানে একটা ভোট হয়েছিল, একসঙ্গে সবাই ভোট দিয়েছিল। সেখানে সম্ভবত 119 ভোটে হেরেছিল, 119 উল্টো দিকে 90 এরকম কিছু ভোটে হেরেছিল। গোটা বাংলা ভাগ হবে না, পুরোটা পাকিস্তানে যাবে, এতে হেরেছিল। সেকেন্ড ফেজে হিন্দু প্রধান অংশের ভোট হয়েছিল, সেখানে 58-22 ভোটে জিতেছিল। তাহলে প্রশ্ন হচ্ছে 58 ভোটের একজন তো শ্যামাপ্রসাদ মুখার্জি, 2জন ছিল জ্যোতি বসু আর কমিউনিস্টদের, 2জন নির্দল, বাকি সব কংগ্রেস। তাহলে কংগ্রেসের ভোট যদি হিসেবে কেন ক্রেডিটটা কংগ্রেসের হবে না? ক্রেডিটটা কংগ্রেসের এই কারণেই পুরোপুরি দেওয়া যাচ্ছে না, শ্যামাপ্রসাদ মুখার্জিকেই দিতে হবে। কারণ যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল যে বাংলা ভাগ করতেই হবে, এই মতটাকে প্রতিষ্ঠা করা এত সোজা ছিল না সারা বাংলার লোকজনের কাছে। এইটা 1947 সালের 4 থেকে 6 এপ্রিল এই তারকেশ্বরের আমাদের মন্দিরের এখানে অনুষ্ঠান হয়েছিল, মিটিং হয়েছিল, বাংলা ভাগ হবে কি হবে না। এইটা শ্যামাপ্রসাদ মুখার্জির এইটাই ক্রেডিট, তিনি এই এটার ব্যবস্থা করেছিলেন। এবং সেখানে দিকপাল, ভারত পশ্চিমবঙ্গের যত দিকপাল ব্যক্তি, মেঘনাদ সাহার মতো বিজ্ঞানী থেকে শুরু করে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইয়েস, রমেশ মজুমদার, সন্দীপ চট্টোপাধ্যায়, তারপর বর্ধমানের মহারাজ থেকে শুরু করে আরো কংগ্রেসের শরৎ বসু ছিল, এই সবকে তিনি এক জায়গায় হাজির করিয়েছিলেন এবং তারা সহমত করেছিলেন যে না, এই শ্যামাপ্রসাদ বাবু যে কথা বলছেন ঠিক। আমাদের যে এখানে বাঙালি হিন্দু, তাদের হোমল্যান্ড কোথায় থাকবে? যদি কিছু ওখানে হয় তারা কোথায় যাবে? এই মতটাকে প্রথম ওইখানে উনি এস্টাবলিশ করেছিলেন বলেই পরবর্তীকালে ইলেকশন, এস্টাবলিশ করেছিলেন বলেই পরবর্তীকালে প্রচার। এবং সেইটা নিয়ে প্রায় 60টার উপর সারা পশ্চিমবঙ্গে মিটিং হয়েছিল জনগণকে বোঝানোর জন্য। সেখানে 18টা মতো হিন্দু মহাসভা করেছিল, বাকি কংগ্রেস থেকে করেছিল। কিন্তু কংগ্রেস কবে চেঞ্জ হয়েছিল? কংগ্রেসের মধ্যে এখানে 2টো ভাগ ছিল, সর্বভারতীয় কংগ্রেস, পশ্চিমবঙ্গ কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস তখনও বিভাগের পক্ষে নয়। পশ্চিমবঙ্গ কংগ্রেস তখন বুঝে গেছে সত্যি যদি ভাগ হয়ে যেত আমরা তো আমরা বাংলাদেশ, তাহলে আমাদের কি আমাদের অস্তিত্ব থাকলো? তাহলে এইটা মেনে নেওয়া ভালো আমাদের অস্তিত্বের জন্য। সেই জন্য ওনারা মেনে নিয়েছিলেন, ফলে কংগ্রেসকেও মানতে বাধ্য হয়েছিল। কংগ্রেস মানতে চায়নি, টোটাল প্রসেসটা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই জন্যই শ্যামাপ্রসাদ লিডার, এই জন্যই লিডারেরই কৃতিত্ব। এই টোটাল আইডিয়াটাকে উনি ইমপ্লিমেন্ট করেছিলেন, এই জন্যই
তিনি স্রষ্টা দাবি রাখেন সঠিক অর্থে। পরবর্তী পর্যায়ে ভোটের কথা বললাম, ভাগ হওয়া বললাম, কিন্তু বাংলা ভাগের সবই বললাম, আমি আর বাংলায় যাচ্ছি না। আর দু একটা কথা বলে, আমি তো আর বেশি বললে মুশকিল হয়ে যাবে, দু চারটে কথা বলে ছেড়ে দিচ্ছি। এখানে দু একজনের কথা বলছি, যেখানে যে আমি আর লাস্ট পয়েন্ট বলছি আমার, অতুল্য ঘোষ থেকে শুরু করে তিনি সাম্প্রদায়িক, এই যে সাম্প্রদায়িক তকমা তার এগেনস্টে আছে, সেটা কতটা জাস্টিফাইড। প্রথম হচ্ছে অতুল্য ঘোষ, আপনারা জানেন কংগ্রেসে গিয়েছিল, আমাদের যে জুড়ে বাড়ি ছিল অতুল্য ঘোষ, কংগ্রেস নেতা। অতুল্য ঘোষ তার কল্প